গণতন্ত্রের মহা উৎসব বলা হয় নির্বাচনকে বা ভোট। বাংলাদেশের এই গণতন্ত্রের মহা উৎসব আর কয়েক মাস পরেই অনুষ্ঠিত হতে যাচ্ছে। এখনো পর্যন্ত যেটি খবর রয়েছে বাংলাদেশের পত্র-পত্রিকায়। প্রিয় দর্শক, আপনারা দেখছেন প্রথম কলকাতা। পরমাশিস বাংলাদেশের নির্বাচনকে ঘিরে আমরাও, তুমি এবং আমরা দুজনেই খুবই উৎসাহী এবং আমাদের মধ্যেও একটা পজিটিভ ভাইব আমরা নিজেরা দেখতে পাচ্ছি যে বাংলা তো এটাই চেয়েছিল। দীর্ঘ ১৫ বছর বাংলাদেশের অধিকাংশ মানুষের দাবি ফ্যাসিস্ট হাসিনা সরকার যেভাবে নির্বাচনী ব্যবস্থাকে দৃশ্যত লুণ্ঠন করেছে, গণতান্ত্রিক বা সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকারকে যেরকম ভাবে কার্যত স্ম্যাশ ধ্বংস করেছিল, যার জন্যই ২০২৪-এর ৫ আগস্ট হয়েছে, শেখ হাসিনাকে পালিয়ে ভারতে আসতে হয়েছে। সেই দাবি পুনঃপ্রতিষ্ঠা হওয়ার জন্য প্রায় ১ বছর কয়েক মাস পর বাংলাদেশের এই গণতান্ত্রিক উৎসব হতে চলেছে। তুমি কিভাবে, এক কথায় কিভাবে তুমি তোমার প্রতিক্রিয়া জানাবে? তোমাকে আমি এইভাবে যদি বলি যে ভারতেও যেটা হয় বাংলাদেশেও সেটা হয়। আমাদের সামনের মাসে শারদোৎসব আসছে। দুর্গা প্রতিমাকে গঙ্গায় ভাসান দেওয়ার পর আমরা কিন্তু আবার অপেক্ষায় থাকি কখন আবার পুজো আসবে, আসছে বছর আবার হবে, আসছে বছর আবার হবে, এবং মানুষ কিন্তু প্রত্যাশা করে থাকে। বাংলাদেশে আমি নিজে বহুবার গেছি, সে দেশেও শারদোৎসব হয়। আমাদের কলকাতায় বা পশ্চিমবঙ্গে বা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যারা হিন্দু বাঙালি সম্প্রদায় আছে তারা সেই উৎসবে সামিল হন, এবং মার্কিন যুক্তরাষ্ট্রেও হয়। তো সেই জায়গা থেকে আমি এর সঙ্গে একটা তুলনা দেব যে বাংলাদেশের সাধারণ মানুষ যে উৎসবে সর্বাঙ্গীন ভাবে সকলে মিলে সমবেত সেই উৎসবে সামিল হতে পারেনি, বাংলাদেশের সাধারণ মানুষের বক্তব্য অনুযায়ী, সেদেশের মিডিয়ার বক্তব্য অনুযায়ী, সমাজ মাধ্যমে আমরা দেখেছি, এবং তার ফলশ্রুতি আমরা দেখেছিলাম যে এটা গণ অভ্যুত্থান। কেউ কেউ বলছেন যে এটা একটা বিপর্যয় হয়েছিল বাংলাদেশের মাটিতে। সেটা বাংলাদেশের সাধারণ মানুষ বলবে যেটা বাংলাদেশের মাটিতে আদৌ বিপর্যয় হয়েছিল না গণ অভ্যুত্থান হয়েছিল। তো মানুষ সেই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে উৎসবে সামিল হওয়ার স্বপ্ন দেখছিল, সেটা কিন্তু অন্তর্বর্তী সরকার সেই স্বপ্নকে বাস্তবায়ন করতে একেবারে একটা নির্ধারিত সময় ঘোষণা দিয়েছে, এবং সেই ঘোষণাতে যখন দিয়েছে, আমরা যখন প্রথম কলকাতা আমাদের পলিসি অনুযায়ী ভারত বাংলাদেশের দুদেশের আর্থিক সম্পর্ক, কূটনৈতিক সম্পর্ক, বাণিজ্যিক সম্পর্ক এবং দুদেশের সাধারণ মানুষের অধিকারের নিয়ে আমরা কথা বলি, তো বাংলাদেশের সাধারণ মানুষ যে অধিকারের জায়গা তারা দেখতে যাচ্ছে, যে অধিকার তারা প্রয়োগ করতে যাচ্ছে যে উৎসবের মধ্য দিয়ে, সেটা যখন ঘোষণা হয়েছে, তো স্বাভাবিকভাবেই প্রথম কলকাতা আজকে আমি আর তুমি যে আলোচনায় বসেছি, বাংলাদেশের মানুষের অধিকার প্রয়োগের কিন্তু উৎসব আসন্ন, এবং সেই উৎসব যাতে সর্বাঙ্গীন ভাবে অন্তর্বর্তী সরকার যে প্রচেষ্টা চালিয়ে সবাইকে একত্রিত করে সহমতের ভিত্তিতে, এর মধ্যে ভারত বাংলাদেশের মধ্যে অনেক টানাপোড়েন হয়েছে, অনেক আলোচনা হয়েছে, অনেক বিদ্বেষ হয়েছে, বিরূপ মন্তব্য এসছে উভয় পক্ষের তরফ থেকে, তারপরেও কিন্তু বলবো বাংলাদেশে নতুন করে সূর্যোদয়ের আলো বাংলাদেশের সাধারণ মানুষ দেখবে, যে নির্বাচন উৎসবের মধ্য দিয়ে তার প্রাক্কালে কিন্তু আমরা দাঁড়িয়ে রয়েছি। তুমি জানো যে আগামীকাল থেকে ৫ দিনের বিজেপি এবং বিএসএফ এর মহাপরিচালক পর্যায়ে বৈঠক আছে, এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বৈঠক। ১৯৭৫ সালের পর থেকে এই বৈঠকটি হয়ে আসছে, প্রায় ৫ দশক ধরে বৈঠকটি চলছে। তুমি যেটা বলছিলে সম্পর্কের উত্থান পতন, অবশ্যই সম্পর্ক, সরকার আসবে, সরকার যাবে, কিন্তু দুদেশের মানুষ তো তারা ঠিক থাকবেন। দুদেশের মানুষের পরিবর্তন হবে না। সরকার আসবেন, সরকার চলে যাবেন, আবার কেউ আসবে, এইভাবেই চলছে। কিন্তু পররাষ্ট্রনীতি, প্রতিবেশী দেশের সম্পর্ক, সেগুলো কিন্তু অব্যাহত থাকবে। আগামীকালকে বৈঠক, এই বৈঠকে অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা হবে। তুমি যেটা বলছিলে পারস্পরিক, এবং একই সঙ্গে তুমি জানো যে বাংলাদেশে এই মুহূর্তে কোনো বিষয় গত কয়েকদিন ধরে গণমাধ্যমে এসছে, বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে একটি সুসম্পর্ক তৈরি হওয়ার একটি যে আবহাওয়া, সেই দৃশ্যমানতা দেখা গেছে। বিশেষ করে আমরা জানি, এটা পরিষ্কার যে ২০২৪-এর ৫ আগস্টের পর থেকেই বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে সুসম্পর্কের যে একটি বাতাবরণ, সেটি তৈরি হয়, এবং নিঃসন্দেহে এই মুহূর্তে সেটি একটি উচ্চ পর্যায়ে পৌঁছে গেছে। এই মুহূর্তে যখন আমরা কথা বলছি, দ্বিতীয় পর্যায়ে পররাষ্ট্রমন্ত্রী বৈঠক ঢাকাতে অনুষ্ঠিত হচ্ছে, এবং আমরা যতদূর জানতে পেরেছি বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের ভিসা সংক্রান্ত অনেকগুলো বিষয়ে সেগুলো বন্ধুত্বের মোড়কে বাধা হচ্ছে, এবং এছাড়াও পারস্পরিকভাবে পাকিস্তান, বাংলাদেশ এবং আরো বেশ কয়েকটি মুসলিম প্রধান দেশকে নিয়ে তাদের একটি জোট গড়ার কথা রয়েছে। একই রকম ভাবে বাংলাদেশের সরকার ভারতের সঙ্গে সম্পর্কের পাশাপাশি একই রকম ভাবে পাকিস্তানের সঙ্গেও সুসম্পর্ক বজায় রাখার উদ্যোগী হয়েছে। নির্বাচন নিয়ে আমরা কথা হচ্ছিল, নির্বাচন গণতন্ত্রের উৎসব। বাংলাদেশের নির্বাচনের আগে এই যে তৎপরতা, পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্ব, সবকিছু মিলে, এবং এই যে আমাদের সীমান্ত রক্ষী বাহিনীর শীর্ষ পর্যায়ে বৈঠক, তুমি এই দুটো বিষয়কে কিভাবে দেখছো?
দেখো, আমি এখানে প্রথমেই আমার আত্মসমালোচনা দিয়ে আমি কথা শুরু করব। তুমি নিশ্চয়ই জানো যে চীন ভারতেও কিন্তু যুদ্ধ হয়েছিল, ভারত চীন কিন্তু এক সময় যুদ্ধ হয়েছিল। সেই চীন কি ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক, আর্থিক সম্পর্ক, লেনাদেনার বৈঠক হচ্ছে না? হতেই পারে। ভারত বাংলাদেশের ঐতিহাসিক সম্পর্ক, বাংলাদেশের স্বাধীনতার সম্পর্ক ভারতের সঙ্গে, কিন্তু বাংলাদেশ কিন্তু এখন তোমাকে ধরতে হবে, আমি কিন্তু কোনো দেশের বিরুদ্ধে গিয়ে কথা বলছি না। আমি যদি ইতিহাস নিয়ে যদি আমি আলোচনা বা সমালোচনা করি, তাহলে ভারত বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে। সে একটা স্বাধীন রাষ্ট্র হয়েছে, কিন্তু সেই স্বাধীনতার 71 সালের পর থেকে আজকে 2025-এর আমরা 24শে আগস্টে গিয়ে কথা বলছি। বাংলাদেশ একটি সার্বভৌম রাষ্ট্র। সে তার দেশকে পরিচালনা করার জন্য কূটনৈতিক ভাবে, বাণিজ্যিক ভাবে একটি প্রতিবেশী দেশের সঙ্গে সে অতীতের ইতিহাসকে, যে আজকে শত্রু সেটা আমার আগামীকাল মিত্র হতে কি পারে না? আমার প্রশ্ন হচ্ছে এইটা। তো সেই জায়গা থেকে তারা আলাপ আলোচনা করতেই পারে। বাংলাদেশে একটা নতুন সরকার গঠন হবে, যারাই ক্ষমতায় আসুন, ভারত সরকার তাদের সঙ্গে কূটনৈতিক ভাবে, প্রতিবেশীগত ভাবে, ভৌগোলিকগত ভাবে, ঐতিহাসিকগত ভাবে একটা সম্পর্ক, সেই সম্পর্ক বজায় রাখবে। এটা তার একদম ব্যক্তিগত সিদ্ধান্তের ব্যাপার। গত বছর 5ই আগস্টের পর ফেব্রুয়ারি মাসেও কিন্তু ভারত এবং বাংলাদেশের সীমান্ত পর্যায়ে সেখানে অন্তর্বর্তী সরকারের সঙ্গে কিন্তু নয়াদিল্লিতে বৈঠক হয়েছে। আবার সেই বৈঠক যতদূর জানি, যেটা হতে 56তম বৈঠক আগামীকাল থেকে হওয়ার কথা। তো ভারতের সঙ্গে বাংলাদেশের দু দেশের পররাষ্ট্রনীতির, কূটনীতি, বাণিজ্যিক এই সম্পর্ক নিয়ে কথা হবে। সে তাকে কার সঙ্গে সমালোচনা করছে, আলোচনা করছে, কার সঙ্গে বৈঠক করছে, কে কোন দেশে যাচ্ছে। আমাদেরও তো এই অন্তর্বর্তী সরকার আসার পরে অনেকে বলেছিল যে ভারত সরকারের সঙ্গে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কোনো আলোচনা হওয়ার সম্ভাবনা নেই, আলোচনা নাও হতে পারে। আমরা দেখেছি বিদেশের মাটিতে মোহাম্মদ ইউনূসের সঙ্গে, উপদেষ্টা সাহেবের সঙ্গে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক হয়েছে, দুদেশের কূটনৈতিক পর্যায়ে আলোচনা হয়েছে। অবশ্যই এই জটিল পরিস্থিতিতে দাঁড়িয়ে টানাপোড়েন যেমন তৈরি হয়েছে, ভিসার ব্যাপারে অনেক কিছু বাধা নিষেধ হয়েছে। তুমি যেহেতু গুরুত্বপূর্ণ এই বৈঠকের কথা বলছো, যে তা পারস্পরিকভাবে সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে এই বৈঠকটি নিয়ে আসলে অনেকের, আমাদের ভারত এবং বাংলাদেশের জনমানুষ এবং গণমাধ্যমও তাকিয়ে রয়েছে। আমরা জানি যে এই বৈঠকটি আগামীকাল শুরু হবে এবং শেষ হবে আগামী 28 তারিখ। কি আলোচনার বিষয়, সম্ভাব্য এজেন্ডা আমাদের হাতে এসে যেটা পৌঁছেছে, এটা নিঃসন্দেহে বিজেপির পক্ষ থেকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে সীমান্তের পুশিন বন্ধ করা। তুমি জানো যে ভারতের পক্ষ থেকে গত কয়েক মাস ধরে পুশব্যাক করার একটা প্রবণতা রয়েছে। বাংলাদেশের অভিযোগ যে প্রায় 2500 মানুষকে ইতিমধ্যেই বিভিন্ন সীমান্ত দিয়ে ঠেলে পাঠানো হয়েছে। তাদের মধ্যে রোহিঙ্গা যেমন রয়েছে এবং প্রচুর ভারত রয়েছে, তাদের অভিযোগ। একই সঙ্গে তুমি জানো যে সীমান্ত হত্যা একটি বড় গুরুতর অভিযোগ ভারতের বিরুদ্ধে বাংলাদেশের পক্ষ থেকে। এবং তাই নয়, সীমান্তবর্তী অবৈধ নির্মাণ, এই বিষয়টিও ভারতের পক্ষ থেকে যাতে না করা হয়, সেই অবৈধ নির্মাণ বন্ধের দাবিও বাংলাদেশের পক্ষ থেকে তোলা হবে এই বৈঠকে। মাদক এবং অস্ত্র পাচারের বিষয়টিও বিএসএফ যাতে আরো সতর্ক থাকে, সে বিষয়টিও বাংলাদেশের পক্ষ থেকে গভীর মনোযোগ দিতে অনুরোধ করা হবে। এবং একই রকম ভাবে তুমি জানো প্রায় 55-56টি অভিন্ন নদী রয়েছে এবং আমাদের সীমান্তের অববাহিকায় অনেক ওয়াটার বডি রয়েছে, যেখানে এখনো কাঁটাতারের বেড়া বা সীমান্ত প্রাচীর সেগুলো দেওয়া সম্ভব হয়নি। সেগুলোর একটি ন্যায্যতার ভিত্তিতে সীমান্ত সব সমস্যা বা ভূমি সমস্যার বিষয়ে আলোচনা বাংলাদেশের পক্ষ থেকে আসতে পারে। আবার পাল্টা বিএসএফ এর পক্ষ থেকেও যে বিষয়গুলো আলোচনায় গুরুত্ব দেওয়া হবে বলে এখনো পর্যন্ত আমাদের কাছে খবর, সেটি হচ্ছে নিজেদের সদস্যদের উপর হামলার প্রতিবাদ। অর্থাৎ তুমি জানো যে বাংলাদেশের দিক থেকে যে অভিযোগ তোলা হয় যে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী গুলি চালিয়েছে এবং তারপর সাধারণ মানুষের মৃত্যু হয়েছে, এবং সত্যিকার অর্থে এই অভিযোগটা যদি আমি ধরে নিই সত্যি, তাহলে বিএসএফ তো আর এমনি এমনি কোথাও কাউকে আক্রমণ নিশ্চয়ই করবে না। সেক্ষেত্রে বিএসএফ এরও একটি বক্তব্য যে তাদের বাংলাদেশের দিক থেকে প্রতিদিন হামলার শিকার হচ্ছেন ভারতের সীমান্তরক্ষী বাহিনী। একই সঙ্গে আমি যেটা বলছিলাম যে সীমান্তের নদী বা এখনো অমীমাংসিত অনেক জমি রয়েছে, যেখানে এখনো পর্যন্ত কাঁটাতারের বেড়া নির্মাণ করা সম্ভব হয়নি, সেখানে বাংলাদেশের পক্ষ থেকে অনুমোদন আসেনি। বাংলাদেশে ভারতীয় বিদ্রোহী এবং সেই বিদ্রোহী গোষ্ঠীদের আশ্রয় প্রশ্রয়ের বিষয়টি গত 1 বছর ধরে অনেক ক্ষেত্রে আবার সামনে এসেছে। সেই বিষয়টিও এবার বিএসএফ এর পক্ষ থেকে জোরালো দাবি জানানো হবে। এবং সবচেয়ে বড় বিষয়, ভারত এবং বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে যে সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা প্রকল্প বা সিবিপিএম, যেটিকে আমরা বলি যে সীমান্ত সুরক্ষার ক্ষেত্রে দুই দেশের একটি প্রধান একটি চুক্তিপত্র, সেটি সুরক্ষিত রাখার ক্ষেত্রে অতীতের চুক্তিগুলো কতটা অগ্রগতি হয়েছে, বা আগামীতে আজকের বৈঠকে বা এখনকার বৈঠকে নতুন করে যা চুক্তি হবে সেই চুক্তিগুলো কিভাবে ইমপ্লিমেন্ট করা হবে, সেই সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা হওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে। এবার আসি যে আমাদের, তুমি যেটা বলছিলে যে এই বিএসএফ এবং বিজেপির বৈঠকটি ছাড়াও আরো তুমি বলছিলে
যে আমাদের সম্পর্কের ক্ষেত্রে আরো কিভাবে নিবিড় হওয়ার সুযোগ রয়েছে, কিংবা নতুন সরকার এলেও যে বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক সুদৃঢ় হবে, এবং অতীতের গত 1 বছরের যে আবার সরকার এবং সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে, প্রতিবেশীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের এই উপমহাদেশের উন্নয়ন, নিরাপত্তা, সুরক্ষার ক্ষেত্রে অগ্রসর হবে। এই বিষয়ে তুমি কিভাবে বিষয়টি দেখছো? আমি তোমায় বলি যে এই যে বিষয়টা এখন চলছে, যে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বোধহয় ঢাকায় আসছেন বা এসেছেন, এবং আগামীকাল দ্বিতীয় বৈঠক চলছে, এবং ভারতের সীমান্তরক্ষী বাহিনী এবং বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর আগামীকাল থেকে বৈঠক হবে, সেটা ঢাকাতে, যেটা গত ফেব্রুয়ারিতে নয়াদিল্লিতে হয়েছিল। বিষয়টা এইভাবে দেখতে হবে যে এই যে এর আগেও যখন পাকিস্তানের তরফ থেকে বা ঢাকা থেকে যখন কেউ ওখানে গেছিল, পাকিস্তান থেকে যখন এসছিল, তখন দিল্লিতে আমাদের যে বিদেশ মন্ত্রকের মুখপাত্র আছেন রণধীর জয়সওয়ালকে জিজ্ঞাসা করা হয়েছিল যে বিষয়টি নিয়ে। বিষয়টি তিনি কোনো মন্তব্য যেমন না করেছিল, তিনি বলেছিল এটা আমরা লক্ষ্য রাখছি, দৃষ্টি দিচ্ছি, এর বেশি তাদের পক্ষে কিছু বলার ছিল না। তো ভারতের সঙ্গে বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের কোনো বৈঠক, সেটা তো আমাদের বিদেশ মন্ত্রক থেকে এখনো কোনো পজিটিভ বা নেগেটিভ কোনো উত্তর তাদের জিজ্ঞাসাও করা হয়নি এবং বলাও হয়নি এই প্রসঙ্গে। তো স্বাভাবিকভাবেই দুদেশের সঙ্গে আলাপ আলোচনা করতেই পারে। আর হচ্ছে মহাপরিচালক পর্যায়ের বৈঠকে তো শুধু চা খাওয়া না, মিষ্টি খাওয়া না, অবশ্যই কোনো সমস্যা, আমাদের দিক থেকে কি সমস্যা, তাদের দিক থেকে সমস্যা, বৈঠকটা তো তখনই প্রাসঙ্গিক হয়ে উঠবে যে দুদেশ থেকে যদি পাঁচটা সমস্যা নিয়ে আলোচনা হয়, এবং সেই সমস্যাগুলো 10টা সমস্যা যদি সমাধানটা বেরিয়ে আসে, তবেই তো সেই বৈঠকের প্রাসঙ্গিকতা থাকে এবং একটা সদর্থক জায়গা তৈরি হয়। অভিযোগ অনুযোগ এবং সেই অভিযোগ অনুযোগ গুলোকে সমাধান করা এবং প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে কোনো সমস্যা থাকলে সমাধান করেই তো একটা সুসম্পর্ক বজায় রাখা। তো এইটাকে যদি আমি সদর্থক দিক থেকে দেখি, তাহলে বাংলাদেশের সঙ্গে তো ভারত সরকার কখনোই কোনো খারাপ পরিবেশ তৈরি হোক সরকারি পর্যায়ে কেউ চায় না। মিডিয়া কি বললো, সাধারণ মানুষ কি বললো, সমাজ মাধ্যম কি বললো, সমালোচকরা কি বললো, সে নিয়ে তো আমাদের মাথা ঘামানোর সময় নেই। আমাদের যেটা সময়, সেটা হচ্ছে বাংলাদেশের সঙ্গে সাধারণ মানুষের সম্পর্ক নিবিড় থাকবে, সরকারের সঙ্গে সরকার বন্ধুত্বপূর্ণ, প্রতিবেশীর সঙ্গে যেরকম সম্পর্ক হওয়া উচিত সেইটা বজায় থাকবে। সেই সদর্থক কাজগুলো চলছে, তাতে তো অসুবিধার কিছু নেই। এবং অবশ্য নিরাপত্তার একটা ব্যাপার থাকে, সেই কারণে ভিসা বাতিল হয়েছে, কিছু বাণিজ্যিক ব্যাপারের পরিসরের কিছু বিধিনিষেধ আরোপ করা হচ্ছে উভয়। কিন্তু সরকার যদি, যেটা গণতন্ত্রের উৎসব সামনে এগিয়ে আসছে, সেটা যদি সুন্দরভাবে কার্যকরী হয়, বাংলাদেশের সাধারণ মানুষ যদি একটা প্রতিষ্ঠিত সরকারকে সামনে আনতে পারে, আমার বিশ্বাস সেই জায়গা থেকে আমি তো বলবো অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা তিনি তাহলে অত্যন্ত সম্মানজনক জায়গায় যাবে, এবং গোটা বিশ্বের রাজনীতিতে উনি একটা অন্যতম পরিচায়কের জায়গায় তিনি অনুধাবন করে অবস্থান করবেন, যে একটা সঠিক নির্বাচনের মধ্য দিয়ে একটা সরকার গঠন করে প্রতিবেশী বেশ কয়েকটা দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে পারছেন। এবং উনি একটা অনেক বড় কথা বলেছেন যে যারাই সরকারে আসুক, আমি কোনো সেই সরকারে থাকবো না। উনি কোন পন্থায়, কোন কৌশলে, কোন কূটনীতিতে বলেছেন, আমি সাধারণ একজন লেম্যান হিসেবে উনি যে ক্ষমতা রাখতে হাতে চান না, এটা তো উনি একটা বক্তব্য পেশ করেছেন। আমরা ওনার কথাটাই তো অবশ্য ধরবো, এর পিছনে কি কুটকাচালি আছে, কি কূটনীতি আছে, কি কৌশল আছে, আমরা সেই সমালোচনায় যাবো কেন? আমরা তো সাধারণ মানুষের পক্ষে কথা বলি, সাধারণ মানুষের সামনে উনি যেটা বলবেন আমরা সেটা নিয়ে অবশ্যই আলোচনা করব। একদম। প্রিয় দর্শক, আপনারা দেখছেন প্রথম কলকাতা। ভারত এবং বাংলাদেশের সম্পর্ক নিয়ে আমরা সাধারণত প্রতিদিন আলোচনা করি, এবং এই সম্পর্কের তিক্ততা, অম্লতা, মধুরতা, কূটনৈতিক ফাঁকফোকর, সম্ভাবনা এবং এই বৈরিতা, নানা ধরনের বিষয়ে আমাদের আলোচনায় থাকে। ভারত বাংলাদেশের সম্পর্ক জার্নাল লেখা রয়েছে, লেখা বই, সেগুলো কিন্তু বিভিন্ন কমার্স সাইটে বিক্রি হচ্ছে, এবং সেগুলো কিন্তু আমরা ইতিমধ্যেই আমাদের ডিসক্রিপশনে সেই লিংক কিন্তু আপনাদের। পরমশেষ, তুমি যেটা বলছিলে, সেই কথা যে ভারত বাংলাদেশের সম্পর্ক, আমাদের যে সরকারই আসুক, সেই সরকারের সঙ্গে দুই দেশ আবার একই রকম ভাবে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যাবে। 1 বছর একটা তো ধরে চলছিল, এক ধরনের অ্যাসিড টেস্ট, সেটা যেন পারস্পরিক ভাবে আমাদের অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে রাজনৈতিক দৃষ্টিভঙ্গিও অনেকভাবে অভিযোগের কাঠ গড়ায় দাঁড়িয়েছে। বিশেষ করে আমাদের কেন্দ্রীয় সরকার, শাসক দল বিজেপি, সেই বাংলাদেশের প্রাক্তন শাসক দল আওয়ামী লীগ 15 বছর ক্ষমতায় ছিল। আমাদের কেন্দ্রীয় সরকার
যে দলের সরকার যেভাবে রাজনৈতিক সরকারকে পছন্দ হবে, সে বিষয়টিও এখন বাংলাদেশের মানুষের মধ্যে একটা চরম ভারত বিদ্বেষী মনোভাব তৈরি করেছে, এবং সেটা কিন্তু এই মনোভাব তৈরির পেছনে যে একেবারে পুরোপুরি অযৌক্তিক সেটি না হলেও কিছু ক্ষেত্রে আমার মনে হয় এই মনোভাবের ক্ষেত্রে কোথাও কারেকশন হওয়ার দাবি রাখে। কারণ বাংলাদেশের অধিকাংশ মানুষ যারা 1971-কে বিশ্বাস করেন এবং বাংলাদেশের অধিকাংশ মানুষ যারা প্রগতিশীল বাংলাদেশকে বিশ্বাস করেন, তারা ভারতের ভূমিকা 1971 সালে ভারতের ভূমিকা এবং পরবর্তী বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের উন্নয়নের বিভিন্ন উন্নয়ন এবং নিরাপত্তার ক্ষেত্রে ভারতের ভূমিকার কথা নিশ্চয়ই তাদের স্মরণে থাকবে। কিন্তু তুমি এই রাজনৈতিক দৃষ্টিভঙ্গির কথা এলোই, তুমি জানো যে সম্প্রতি তুমি যেটা বলছিলে যে সম্প্রতি কলকাতা বাংলাদেশের প্রাক্তন শাসক দল আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের অনেক নেতাকর্মী রয়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যম অভিযোগ উত্থাপন করে, এবং এই অভিযোগ উত্থাপন করার পর একেবারে কূটনৈতিক ভাষায় তার প্রশ্ন এবং উত্তর আমরা দেখেছি, এবং সেইটাও কিন্তু শিষ্টাচারের মধ্যেই আমরা দেখেছি যে শিষ্টাচারের মধ্যেই বক্তব্য দেওয়া হয়েছে। এই বিষয়টি আমরা আলোচনা করব, কিন্তু তার আগে একেবারে রিসেন্ট যে আপডেটটি হয়েছে গতকাল রাতে, তুমি জানো যে উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগরের হাকিমপুর বিওপি থেকে একজন ময়মনসিংহের, যদি ভুল না করে থাকি, ময়মনসিংহের একজন সিনিয়র পুলিশ অফিসিয়ালস গতকাল রাতে উনি সীমান্ত পার হয়ে আমাদের ভারতে প্রবেশ করার সময় উনি আটক হয়েছেন। প্রথমে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়, জিজ্ঞাসাবাদ করার পর তার সরকারি আইডেন্টি কার্ড পাওয়া যায় এবং দেখা যায় তিনি একজন সহকারী পুলিশ সুপার পদমর্যাদায় ছিলেন, এবং বলা হচ্ছে যে তিনি শেখ হাসিনার সময় অত্যন্ত আওয়ামী লীগের সরকারের ঘনিষ্ঠ একজন পুলিশ কর্মকর্তা ছিলেন, এবং সে কারণেই এই মুহূর্তে যেহেতু তিনি আক্রোশের শিকার, প্রাণ বাঁচাতে তিনি ভারতে আশ্রয় নিতে গিয়ে তিনি সীমান্ত অতিক্রম করেছেন। এই বিষয়টি ব্যাখ্যা যদি তুমি। এটা আমি বলি যে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ যাদেরকে আটক করে তারা একটা অফিসিয়াল প্রেস রিলিজ দেয়। এই বিষয়টাতে গতকাল রাতে 6:30 থেকে সন্ধ্যে 7:10 মধ্যে ঘটনা। এটা হচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশের বসিরহাট জেলা পুলিশের যে জেলা পুলিশের জায়গা আছে সেখানে, সেটা বসিরহাট মহকুমার মধ্যেই এবং স্বরূপনগর থানার অন্তর্গত। হাকিমপুর বিওপি থেকে তাকে গ্রেপ্তার আটক করে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। সরকারিভাবে এখনো পর্যন্ত ওনার পরিচয় কিন্তু অফিসিয়ালি কোথাও জানানো হয়নি। বিষয়টি একমাত্র প্রথমে ভারতের দিল্লি থেকে আমি একেবারে নাম ধরেই বলছি, ANI যে মিডিয়া এজেন্সি আছে, নিউজ এজেন্সি, তারা এটা একটা উদ্ধৃতি দিয়েছে। নাম দুটো বলা হচ্ছে, আরিফুজ্জামান এবং মনিরুজ্জামান বলে দুটো পরিচয় পাওয়া যাচ্ছে, কিন্তু স্পেসিফিক্যালি কিন্তু নামটা অফিসিয়ালি কোথাও এখনো পর্যন্ত এটা প্রকাশ করা হয়নি। ভারতীয় বিভিন্ন গণমাধ্যম তাকে আরিফুজ্জামান বলে যেমন বলছে, কিন্তু এখানে কিন্তু মনিরুজ্জামান বলে বিষয়টিও কিন্তু এসছে। এখনো পর্যন্ত যেটা সর্বশেষ আপডেট, এখন ভারতীয় সময় এখানে 12:35 বাজে, এতক্ষণে ওনাকে বসিরহাট মহকুমা আদালতে স্বরূপনগর থানার পুলিশরা নিয়ে আসার কথা হচ্ছে। কি কোর্ট কি জানালো সেটা এখনো কোনো আপডেট পাওয়া যায়নি, কিন্তু পরিচয়টি নিয়ে একটা দ্বন্দ্ব থাকলেও কিন্তু একটা ঢাকা পুলিশ ভারত বাংলাদেশের একজন প্রাক্তন পুলিশ কর্মকর্তা আটক হয়েছে, এটা কিন্তু 100% কনফার্ম। নাম নিয়ে কিন্তু একটু দ্বিমত রয়েছে, যেহেতু বিএসএফ বা পুলিশ প্রশাসন FIR এ কি নাম লেখা হয়েছে তারও কিন্তু কোনো কপি মিডিয়ার কাছে কিন্তু এখনো এসে পৌঁছয়নি। বিষয়টা অত্যন্ত স্পর্শকাতর। বিষয়টা হচ্ছে, দেখো, আগামীকালই যখন সীমান্ত পর্যায়ের একটা আলোচনা বৈঠক হচ্ছে, এবং এটা ঘটনা যে এই পুশিন বা এই যে চোরাপথে যাওয়া আসা 56তম বৈঠক হতে যাচ্ছে, এটা তো নতুন কিছু না। আরেকটা যে বিষয় তোমাকে আমি আলোকপাত করতে চাই, যে গত 5ই আগস্টের পর বাংলাদেশের সেই তৎকালীন প্রধানমন্ত্রী, যিনি এখন প্রাক্তন প্রধানমন্ত্রী, সে এদেশে পলাতক। সেখানকার আন্তর্জাতিক ট্রাইব্যুনালে তাদেরকে নিয়ে অনেক রকম মামলা, এবং সেগুলো এখন বিচারাধীন জায়গায় রয়েছে, এবং ওনাদেরকে অনেক জায়গায় দোষী সাব্যস্ত ইতিমধ্যে নাকি করা হয়েছে, যেটা আমাদের কাছে খবর। সেই জায়গা থেকে আমার যে প্রশ্ন, আন্তর্জাতিক গণমাধ্যম যে প্রশ্ন তুলেছিল যে কলকাতায় তাদের একটি অফিস আছে, তো বিষয়টা হচ্ছে এই যে চোরাপথে আসা যাওয়া গোপনীয়তা, এটা যখন সংবাদ মাধ্যমের কাছে উঠে এসেছিল,
এটা নিয়ে যেহেতু আমি একটা আন্তর্জাতিক মিডিয়ার সঙ্গে কম বেশি যুক্ত, অনেকেই আমার সঙ্গে এটা নিয়ে প্রশ্ন করেছিল। আমি কিন্তু এই অবস্থান থেকে একেবারে পিছিয়ে ছিলাম, কেন আমি এর কোনো সারবত্তা খুঁজে পাইনি। পরবর্তী সময় আমরা দেখেছিলাম আওয়ামী লীগের তরফ থেকেও কিন্তু এটা যে প্রসঙ্গটা আমি বলছি, যে শেখ হাসিনা যদি দিল্লিতে এসে পলায়ন করে গোপনে ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের তত্ত্বাবধানে তিনি এখানে রয়েছেন, সেটা কূটনৈতিক এবং পররাষ্ট্রনীতির ক্ষেত্রে কিভাবে রাখা রয়েছে সেটা ভারত সরকার জানে এবং বাংলাদেশ সরকার জানে। সেই জায়গা থেকে যদি এখানে কেউ এসে আলাপ আলোচনা করে, বৈঠক করে, এটা নতুন কিছু আমার তো মনে হয় না। এটা এবং পরবর্তী সময়ে বাংলাদেশ সরকারের তরফ থেকে জানানো হয়েছে এবং আমাদেরও বিদেশ মন্ত্রক থেকে কিন্তু এর সদর্থক উত্তর দিয়ে দেওয়া হয়েছে। তো এই জিনিসটা বিষয়টি একটু ক্লিয়ার করলে সুবিধা হবে। দর্শকদের মধ্যে এক বিভ্রান্তি রয়েছে, কারণ আমাদের যারা দর্শক তারা জানেন যে আমরা কলকাতা শহরে দীর্ঘদিন সাংবাদিকতা করি। বিশেষ করে আমাকে অনেকে চেনেন যে বাংলাদেশ বিটে বাংলাদেশি যে সমস্ত এলাকায় বাংলাদেশিরা থাকেন কারণে স্বাভাবিক বা অস্বাভাবিক ভাবে সেই সমস্ত বিষয়গুলো আমি বা আমাদের প্রথম কলকাতা খোঁজখবর রাখে। এটা নিঃসন্দেহে এটা অস্বীকার করার মতো জায়গা নেই। প্রচুর সংখ্যক আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের বেনিফিশিয়ার এবং স্টেক হোল্ডার তাদের কলকাতায় বিভিন্ন সময় ঘুরতে দেখা গেছে। এটা অবশ্য কিন্তু অফিস হয়েছে কিনা বা কি অ্যাড্রেসে অফিস হয়েছে, পর্দার একেবারে সত্যিকার অর্থে সেটি চোখে পড়েছে আমার। কিন্তু সত্যিকার অর্থে এটি খুব বিস্মিত হয়েছি যখন খবরটি এসেছে যে তারা পার্টি দলীয় অফিস পরিচালনা করছে। এটির পেছনে যুক্তির কোনো প্রাসঙ্গিকতা আছে কিনা আজকের এই দুনিয়াতে, যেখানে জুম, হোয়াটসঅ্যাপ, ভার্চুয়াল মিটিং করার অনেক জায়গা রয়েছে, সেক্ষেত্রে আওয়ামী লীগ, ছাত্রলীগ বা তাদের বিভিন্ন অঙ্গ সংগঠনের পালিয়ে আসা যারা বিভিন্ন গণহত্যার সঙ্গে যুক্ত, তারা একটা ছাদের তলায় বসে কলকাতার মতো জায়গাতে, যেখানে এসটিএফ, কলকাতা পুলিশ, সিআইডি, আইবি এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থা, মিডিয়া, বিশেষ করে মিডিয়া চোখের সামনে, এটা বড্ড মানে আমার মনে হয় আমার কাছে অপ্রাসঙ্গিক মনে হয়েছে। আমার কাছে অপ্রাসঙ্গিক, এটা যেহেতু দুটো দেশের ব্যাপার, এখানে সেন্ট্রাল আইডিও থাকে। জাস্টিফাই করছি না যে অফিস নেই, অফিসটা অপ্রাসঙ্গিক বলে যে তারা কলকাতায় নেই, এবং কলকাতায় নেই তারা কিন্তু আওয়ামী লীগের লোকেরাও কিন্তু অস্বীকার করছে না যে কলকাতায় নেই, কিন্তু আওয়ামী লীগের লোকেরা পরিষ্কার অস্বীকার করেছে তাদের কোনো অফিস নেই। তার মানে এটা জাস্টিফাইড যে আওয়ামী লীগ, ছাত্রলীগ কিংবা বাংলাদেশ থেকে পালিয়ে আসা 15 বছরের শাসক দল, বাংলাদেশের ভাষায় ফ্যাসিস্ট দল, কলকাতার অলিতে গলিতে অনেক জায়গাতে তাদেরকে দেখা যায়, কিন্তু অফিসিয়ালি কোনো অফিস নেই। এটিও একটি গণমাধ্যমে আসা, আন্তর্জাতিক গণমাধ্যমে আসা আমাদের কাছে মনে হয়েছে এটি বিভ্রান্তিকর খবর, এবং শুধুমাত্র খবরটি ডিজিটাল মিডিয়াতে একটা হাইপ তোলার জন্য করা হয়েছে, আর কিছু নয়। তো তোমাকে অনেক ধন্যবাদ। আমরা একটু অন্যরকম ভাবে আলোচনাটি সাজিয়েছি। বিশেষ একটি বিষয়কে সামনে এনে আমরা অনেকগুলো পার্টে সাজিয়েছি। সেক্ষেত্রে ভারত বাংলাদেশের সম্পর্ক যেরকম ভাবে ছিল, এবং অবশ্যই সম্পর্কের সঙ্গে অবিচ্ছেদ্য অংশ এই সীমান্তরক্ষী বাহিনীদের মধ্যে এই 56তম বৈঠকটি। একই রকম ভাবে আমরা এনেছি পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর, এবং বাংলাদেশ এবং পাকিস্তানের সম্পর্কের একটা ইতিবাচক আবহ তৈরি হয়েছে। এবং অবশ্যই একেবারে সম্প্রতি 24 ঘন্টা আগে বাংলাদেশের একজন শীর্ষস্থানীয় পুলিশ কর্মকর্তা এবং হাসিনা ঘনিষ্ঠ পুলিশ কর্মকর্তা বলে পরিচিত, এবং তিনি নিজে দাবি করেছিলেন যে সরকারের ঘনিষ্ঠ ছিলেন, সে কারণে তিনি আত্মরক্ষায় ভারতে পালিয়ে এসেছেন। এবং সবশেষ বিষয়টি আমরা আলোচনা এনেছি যে আওয়ামী লীগের কলকাতায় চলা পার্টি অফিস, এবং সেই পার্টি অফিসকে নিয়ে ভারত সরকার এবং বাংলাদেশের সরকার পরস্পর ভাবে চিঠি এবং পাল্টা চিঠি দিয়ে তাদের অবস্থানের কথা জানিয়েছে। তো প্রিয় দর্শক, আমাদের আলোচনা কেমন লাগলো? পরমাশিস, তোমাকে অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে প্রথম কলকাতার স্ক্রিনে, তুমি প্রথম কলকাতার দর্শকদের সামনে তুমি তোমার মূল্যবান মতামত বিশ্লেষণ তুলে ধরলে। প্রিয় দর্শক, আপনারা এভাবে আমাদের সঙ্গে যুক্ত থাকুন। আমাদের মন্তব্য কখনো ভালো লাগতে পারে, কখনো আপনাদের মতের সঙ্গে মিলতে পারে, কখনো আমাদের মন্তব্যের সঙ্গে আপনারা ভিন্ন মত পোষণ করতে পারেন। গণতন্ত্রে এটাই সৌন্দর্য, আর এই সৌন্দর্য আরো বিকশিত হোক সেই প্রত্যাশা রেখে আজকের এই বিশ্লেষণ শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবাই নিরাপদে থাকুন। নমস্কার।